সকাল, a very good morning. আমি বক্তব্যটা একটু ইংরেজি এবং বাংলায় মিক্স করে বলার চেষ্টা করব for the benefit of our foreign guests. কখনো কখনো একটু রিপিট হয়তো করবো কতগুলো বিষয়. So I'd like to really extend my heartfelt thanks to the Carter Center and USAID for their contribution to this process. One thing I have to tell, that in our 9th Parliament back in 2009, the Honorable Prime Minister Sheikh Hasina, under her leadership, this RTI Act, Right to Information Act, was passed in the Parliament. So this by itself reflects the commitment of the government of the Honorable Prime Minister Sheikh Hasina, her commitment to the transparency of the government, accountability of the government, the governance, and her commitment to democracy at large. But since then onward, you know that whenever we enact any law in the Parliament, and then it takes time to get adjusted in the society, usually we don't see even any other countries that anything new, especially in the form of law, that start producing results. Since right from the beginning, it takes time. It needs to go through the trial and error, and we've been doing that. I mean, it's happening with us as well. Especially with this particular law, আমি যদি একটু বাংলায় এবার আসি, যে there are two sides. একটা হচ্ছে যারা তথ্য দেবেন, আরেকটি পক্ষ হচ্ছে যারা তথ্য নেবেন. আমরা একটা জিনিস দেখি যে দুদিকেই কিছুটা আইনের ব্যবহারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বোঝার কিছু অভাব আছে, যে কারণে আমি তথ্য কমিশনকে এবং আমাদের মাননীয় প্রধান তথ্য কমিশনার এবং কমিশনার বৃন্দ যারা আছেন তাদেরকে, তার পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই. ওনারা নিরন্তর কাজ করে যাচ্ছেন যে দুপক্ষকেই এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টের বিষয়টি বোঝানোর জন্য. যারা দেবেন, বিশেষ করে সরকারি জায়গা থেকে যারা কাজ করেন, তাদের যেটি বোঝা দরকার, যেটা আমিও এর আগেও বলেছি এবং আমরাও এটা নিয়ে কাজ করব, মন্ত্রণালয় থেকেও কাজ করব অবশ্যই তথ্য কমিশনের সাথে একসাথে, সেটি হচ্ছে যে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করছেন তাদের একটি জিনিস বুঝতে হবে যে তথ্যের মালিক তারা নন, তথ্যের মালিক জনগণ, তথ্যের কাস্টোডিয়ান শুধু সরকার বা সরকারের প্রশাসনে কাজ করছেন যারা, তারা. কাজেই জনগণ যদি তথ্য চায়, সেই চাওয়ার অধিকারটা এই আইন নিশ্চিত করেছে. জনগণের পক্ষ থেকে যদি গণমাধ্যম তথ্য চায়, সেই তথ্যটা দিতে হবে, এই আইন সেটা নিশ্চিত করেছে. তো এই বোধের জায়গাটা তৈরি হওয়া যেমন দরকার যারা তথ্য দেবেন তাদের দিকে, একই সাথে যারা তথ্য নেবেন সেখানে অনেক ক্ষেত্রে আমরা ঘাটতি দেখি. এটার প্রপার ইউজ অনেক সময় হয় না, এটা অনেক সময় ব্যবহারের ক্ষেত্রে ঘাটতি থাকে, অনেক ক্ষেত্রে আবার ওভারডুও করে ফেলে অনেকে. এই আইনকে ব্যবহার করে তার অধিকার চর্চা করতে যে অনধিকার চর্চা অনেক সময় হয়ে যায় আমরা দেখি. এই আইনটি কিন্তু কাউকে ব্ল্যাকমেল করার জন্য নয়, এই আইনটি হচ্ছে তথ্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য. আর এই আইনটি যে এম্পাওয়ার করেছে, জনগণকে ক্ষমতাশীল করেছে, গণমাধ্যমকে যে ক্ষমতাশীল করেছে, এই ক্ষমতা কতটুকু করেছে এটি বোঝারও অনেক ক্ষেত্রে ঘাটতি আছে, যেটা আমরা দেখি. তো এটা দুই পক্ষকে আমরা মনে করি এক ধরনের ট্রেনিংয়ের মধ্য দিয়ে আমাদের নিয়ে যাওয়া দরকার. যদি আইনের সর্বোচ্চ আমরা ফলাফল বা রেজাল্ট যদি আমরা পেতে চাই, তো সেটি আমাদের করা দরকার. প্রধান তথ্য কমিশনার এখানে আছেন, তার কমিশনার বৃন্দ আছেন. তথ্য কমিশনকে আমি এই কারণে আরও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে এই ওয়ার্কশপগুলো করার মধ্য দিয়ে এই বিষয়গুলি পরিষ্কার হয়. আমাদের আজকের এই প্রোগ্রামের প্রেজেন্টেশনে কতগুলো তথ্য উঠে এসেছেন, আমিও বসে বসে ভাবছিলাম যে তথ্য চাওয়ার যে বিষয়টা, এখানে আবার তথ্য কমিশন কিন্তু ডিসক্রিমিনেট করতে পারবে না, এখানে ডিসক্রিমিনেশন করা যাবে না. সকলের জন্য সমানভাবে তথ্য পাওয়ার অধিকার এই আইন নিশ্চিত করেছে. এক. দুই হচ্ছে যে
কনসার্ন ডিপার্টমেন্ট যার কাছে তথ্য আছে, যে কাস্টোডিয়ান তথ্যের, তার কাছেই চাইতে হবে। তথ্য কমিশন কিন্তু তথ্য প্রোভাইড করবে না, এই জিনিসটি একটু বোঝা দরকার সবার। তথ্য কমিশন তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে, যেটা আমাদের মাননীয় তথ্য কমিশনার মাসুদা ভাট্টি বলে গেছেন তার বক্তব্যে। তো এই জায়গাটি আমাদের নিশ্চিত করা দরকার। এখন আমার যে অধিকার আছে তথ্য পাওয়ার, আইন আমাকে অধিকার দিয়েছে, কিন্তু এই অধিকার বঞ্চিত করা হলে কি করব? তখন তথ্য কমিশনের কাছে আসলে তথ্য কমিশন তাকে সেই আইনের ক্ষমতা দেয়া আছে বিচার করে, যে তথ্য পাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করছে তাকে সাজার ব্যবস্থা করা। বিষয়টি কিন্তু এরকম খুবই সিম্পল, কিন্তু এই সিম্পল জিনিসটি অনেক সময় আমাদের বাস্তবতায় হয়তো অনেক কমপ্লেক্স হয়ে দাঁড়ায়। তো এইটাকেই আরও জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য তথ্য কমিশনের এই প্রয়াসকে আমি স্বাগত জানাই। এখন আমরা আসি যে যারা এই সমাজে আন্ডার প্রিভিলেজড, মার্জিনালাইজড, সেই মানুষগুলোর জন্য আমাদের এক পা এগিয়ে যেতে হবে, 2 ধাপ এগোতে হবে। এটাই বাস্তবতা, আমরা এগোতে চাই সকল ক্ষেত্রে। আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের হতদরিদ্র মানুষের জন্য, ভূমিহীন যারা, তাদের জন্য আশ্রয়ণ প্রকল্প করে তাদেরকে আশ্রয়ণের ব্যবস্থা করেছেন। এটি কিন্তু একটা মানবাধিকারের প্রশ্ন। আমার থাকার একটি জায়গা, আমি হোমলেস, মানে আমার মানবাধিকার বঞ্চিত, আমি তাদেরকে মানবাধিকারের ব্যবস্থা করেছেন। শুধু সেটি নয়, উনি আমাদের হিজড়া সম্প্রদায় যারা, তাদেরকে উনি রেকগনিশন দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রতিটি মানুষ ধর্ম, বর্ণ এবং তার লিঙ্গ নির্বিশেষে মুক্তিযুদ্ধের স্বপ্নের যে বাংলাদেশ, সেটি হচ্ছে তার সমান অধিকার থাকবে, সেটি সংবিধানে নিশ্চিত করা আছে, আইনগতভাবে করা আছে, আজকে রাজনৈতিকভাবে সেটা নিশ্চিত করা আছে, বাস্তবেও সামাজিকভাবেও তার বাস্তবায়ন আমরা সব জায়গায় দেখতে চাই। এই জন্য এই আইন করা এবং আমাদের এই প্রয়াস। ক্ষেত্র বিশেষে বাস্তবে অনেক ক্ষেত্রে হয়তো তার ঘাটতি থাকে, এখানেই আমাদের কাজগুলি করতে হবে একসাথে সবাইকে নিয়ে। আপনারা জানেন যে বেদে সম্প্রদায়ের কথা বলা হলো, তারা কিভাবে নৌকায় নৌকায় তাদের জীবন অতিবাহিত হয়। বেদে সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করেছেন, তাদের ভোটাধিকারের ব্যবস্থা করেছেন। আপনারা অনেকে জানেন কি না, আমি এটা খোঁজ পেয়ে আরও একটু ঘেটে দেখলাম এবং খুব অবাক হলাম। বরিশালের পটুয়াখালীর জেলায় রাঙাবালি একটা উপজেলা আছে, ওখানে অনেক নদী, সেখানে মান্তা সম্প্রদায় একটা আছে সম্প্রদায়, আমি জানতাম না। এই মান্তা সম্প্রদায় তারা নৌকায় নৌকায় তাদের জীবন কেটে যায়, বাচ্চা জন্ম হয় নৌকায়, ওখানে মৃত্যু হয়, ডাঙাতে তারা উঠতেই পারে না, অচ্ছুত, আনটাচেবলস, তাদেরকে কেউ কোনো জায়গায় দেয় না। এরকম জনগোষ্ঠী, তাহলে তাদের কি মানবাধিকার, হিউম্যান রাইটস ছিল এদেশে? ছিল না। ভোটাধিকার ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এই সম্প্রদায়কেও তাদেরকে ভোটাধিকারের ব্যবস্থা করেছেন, আশ্রয়ণ প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে ডাঙায় উঠিয়ে আশ্রয়ণের ব্যবস্থা করেছেন। কাজে আজকে সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী যারা, এই সরকার তাদের ভূমিহীনদের মানবাধিকারের সংরক্ষণ এবং তাদের ভোটাধিকারের সংরক্ষণ এবং ভোট প্রদানের মাধ্যমে তাদের মত প্রকাশের স্বাধীনতা সংরক্ষণ করার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করছে। এগুলো হচ্ছে তার প্রমাণ, এগুলো কোনো গল্প না, এগুলো সত্য ঘটনা। আপনারা হাটে মাঠে ঘাটিয়ে দিয়ে যে আপনারা যাচাই করে দেখতে পারবেন। তবে দুঃখজনক হলো সত্যি যে এই বিষয়গুলি কিন্তু পলিটিক্যাল যে ফোরামে উঠে আসে না। পলিটিক্যাল ফোরামে আমরা খুব রাজনৈতিকভাবে এই মানবাধিকার আর কি বলে গণতান্ত্রিক অধিকার, এই বিষয়গুলোকে আমরা অনেক বেশি আলাপ আলোচনা করি, কিন্তু সত্যিকার অর্থে মানুষের যে মানবাধিকার, যে মানুষের ওই মানবাধিকারের প্রোটেকশন সবসময় অবহেলিত হয়েছিল, সবসময় বঞ্চনা ছিল, সেইখানে কিন্তু কেউ হাত দেয়নি। বঙ্গবন্ধু কোন হাত দিয়েছেন, সমাধান করেছেন, কিন্তু সেগুলো নিয়ে কেউ আলোচনা করেনি। ওগুলো মনে খুব একটা প্রফিটেবল না আসলে আলোচনা, সম্ভবত এই জন্য হয়তো কেউ করে না। কিন্তু শেখ হাসিনার চোখ আড়ায়নি, উনি কিন্তু সেখানে হাত দিয়েছেন, সেখানে গিয়েছেন। তবে আমি মনে করি এর মাধ্যমে যে সব হয়ে গেছে সেটি নয়, আরও অনেক দূর আমাদের এগোতে হবে। বাংলাদেশের সকল মানুষকে অন্তর্ভুক্তিমূলকভাবে উন্নয়নের মধ্যে এনে আমাদের এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমাদের উন্নয়ন হবে কিন্তু সেটা টেকসই হবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেন,
আই এম এ ভেরি প্রাউড মেম্বার অফ আর ক্যাবিনেট। কেন ওনার কথা বারবার বলছি, ক্যাবিনেটে বসে ওনার বক্তব্যগুলো শুনি, বিভিন্ন সময় ওনার বক্তব্য শুনি, ওনার কমিটমেন্ট ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি আনবিলিভেবল। এখন তথ্যের অধিকারের ক্ষেত্রে দেখেন, তথ্য কিন্তু আসলে শক্তি। তথ্যের দুটো দিক আছে। তথ্য অনেকটা ঝুঁকির মতন। আমরা যদি বলি ঝুঁকি বা রিস্ক, এই শব্দটা শুনে মনে হয় এটা একটা নেগেটিভ কনোটেশন আছে, বাট অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। কারণ ঝুঁকি নিলে লস যেমন হতে পারে, লাভও হতে পারে। কিন্তু আমরা কিন্তু ঝুঁকি বললেই শুধু নেগেটিভলি চিন্তা করি, অ্যাজ ইফ লসই হতে পারে, তাই তো? তথ্যেরও একই দুটো দিক আছে। তথ্য বললে আমরা আবার এটা পজিটিভলি ভাবি, কিন্তু তথ্যের একটা ডাউন সাইড আছে। তথ্য যদি সঠিক হয়, দেন ইট ইজ ভেরি গুড, পাওয়ারফুল। এটা যদি সঠিক না হয়, সেটা কিন্তু ধ্বংসাত্মক হতে পারে। ইট ইজ নট অনলি ইন দ্য পলিটিক্যাল স্ফেয়ার, বাট অলসো সামাজিকভাবে কত নারী শিশু গ্রামে গঞ্জে মফস্বলে ঝুঁকির মধ্যে পড়ে যান অপতথ্যের দ্বারা শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার সাথে কিছুদিন আগে দেখা করতে আসলেন ইটালিয়ান অ্যাম্বাসেডর। তিনি আমাকে বলছেন যে এই যে ইটালিতে অনেকেই চলে যায় বাংলাদেশ থেকে অবৈধ পথে, শেষমেশ পৌঁছতে পারে না, সাগরের মধ্যে তাদের জীবন দিতে হয়। কেন কেন যায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গোষ্ঠী অপপ্রচার করে, তাদেরকে প্রলুব্ধ করে, লোভের মধ্যে ফেলে, এবং তারা প্রলুব্ধ হয়ে কাজটা করে। এই অপতথ্য কীভাবে রোধ করা যায়? আমি যখন সারাক্ষণ অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলি, অনেকে হয়তো চিন্তা করেন আমি শুধু রাজনৈতিক অপতথ্যের কথা বলছি। নট অ্যাট অল। সামাজিকভাবে যে অপতথ্যগুলো আমাদের দেশের সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে, সেগুলো নিয়ে কিন্তু আমরা অনেকে চিন্তা করি না, কথা বলি না। শুধু রাজনৈতিক অপতথ্য না, অপতথ্য অ্যাজ এ হোল। যে অপতথ্য ধ্বংস ডেকে আনে, আর সঠিক তথ্য মানুষকে এম্পাওয়ার করে। কাজে আমরা তথ্য হলেই এটা কিন্তু ইতিবাচক নয়, যদি অপতথ্য হয় এটা খুবই খারাপ একটা জিনিস। কাজে এইখানেও আমি মনে করি সঠিক তথ্য পাওয়ার প্রাপ্তির নিশ্চয়তা নিশ্চিত করার সাথে সাথে অপতথ্য রোধের জায়গাতেও আমাদের কাজ করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কথা আবার একটু বলি, এই যে অন্তর্ভুক্তিমূলক এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা সমাজে সকল মানুষকে নিয়ে, এটি কিন্তু উনি প্রমাণও করেছেন গত 15 বছরে। এবং কিভাবে প্রমাণ করেছেন এটা আমাকেও বলতে হবে না। জাতিসংঘ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টের যতগুলি গোল সেট করেছে, 17টির মতন, এর মধ্যে বেশিরভাগ গোল অর্জনে পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশ পরপর 6 বছর প্রথম অবস্থানে ছিল। কিন্তু এগুলো নিয়ে আমরা অনেক সময় হেডলাইন দেখি না। আমি দু একজন এডিটরকে বলেছি আপনারা এগুলো নিয়ে একটু হেডলাইন করেন। করাপশন 1 নম্বরে হলে বিশাল বড় হয়ে যায়। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টে আমরা যে পরপর 6 বছর 1 নম্বর ছিলাম পৃথিবীর 200টা দেশের মধ্যে, এটার হেডলাইন হয় না কেন? ইতিবাচক খবর, এইটা জানার অধিকারও তো দেশের মানুষের আছে। এবং এটা কোথায় আলোচনা হচ্ছে? জাতিসংঘের সেই ফোরামে আলোচনা হচ্ছে। জেফ্রি স্যাক্স, আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আপলোড করেছেন এটির জন্য, তার এই অভূতপূর্ব অর্জনের জন্য। কাজে এগুলো কি প্রমাণ করে? যে এখানে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ ডেভেলপমেন্টের দিকে আমরা এগুচ্ছি বলেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্ট আমরা এগোতে পারছি। না হলে কিন্তু এটা সম্ভব হতো না। দ্যাট উড বি ইম্পসিবল। যে বাজেট করেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই বাজেটের মধ্যে 1,20,000 কোটি টাকা, অলমোস্ট 1/5 অফ দ্য বাজেট, সেটা কিন্তু সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের জন্য থাকে। আমি নিজে এমপি হিসেবে আমি দেখেছি যে পরিমাণ অর্থ বরাদ্দ থাকে বিভিন্ন পর্যায়ে একেবারে আন্ডার প্রিভিলেজ মানুষের জন্য, সেই মানুষগুলো অনেক সময় জানে না, আমরাও হয়তো অনেক সময় জানতে দিই না। সেইখানেই আমি মনে করি তথ্য কমিশন কাজ করতে পারে। কারণ সরকার তো এটি চাচ্ছে বলেই তারা আইন করেছে এবং এই অ্যালোকেশনসগুলি করছে। মাঝখানে এসে আমাদের লেয়ারে এসে হয়তো অনেকে সরকারের ভিশনের রিফ্লেকশনে ঠিক মতন করছে না। সেইখানে তথ্য কমিশন আমি আহ্বান জানাবো, এবং আমি তথ্য মন্ত্রণালয় থেকে আমরা এই জায়গাগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করব। সরকার যেগুলো দিচ্ছে, যার অধিকার তার জানতে হবে, এবং সে এটা ডিমান্ড করবে। তাহলে না জানলে কিভাবে ডিমান্ড করবে? 1,20,000 কোটি টাকা ভাতার মাধ্যমে দেয়া হচ্ছে। ইভেন জেলে যারা, আপনারা জানেন, সারা বছরে তারা কিন্তু কাজ থাকে না। 4 মাস সারা বছরে, 12 মাসে 4 মাস তাদের কোনো কাজই থাকে না। সেই 4 মাসে তাদেরকে ভাতার ব্যবস্থা করা হয়েছে যেন তারা চলতে পারে, বেঁচে থাকতে পারে। অদ্ভুত একটা ওয়েলফেয়ার চিন্তার যে এক্সটেন্ট, আমি এটা মাঝে মধ্যে অবাক হয়ে যাই। আমি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে শিশুরা যান, সেই বিদ্যালয়ে শিশুরা তাদের অ্যাটেন্ডেন্স যাতে নিশ্চিত করা যায়, সেই জন্য সরকার কি করে? সেই শিশুদের মাদেরকে প্রত্যেক মাসে 100 টাকা করে পাঠায় প্রণোদনা হিসেবে। যদি
80% অ্যাটেন্ডেন্সের নিচে চলে আসে, প্রণোদনা বন্ধ হয়ে যায়। স্কুলে তাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা, ফ্রি বই দেয়া, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার সাথে মাকেও একটা প্রণোদনা দেওয়া হচ্ছে যেন এনকারেজড হয়, মোটিভেটেড হয় বাচ্চাকে স্কুলে রাখেন। এবং আপনারা জানেন 2009-10-11-তে প্রথম দিকে স্কুলের মাধ্যমে এই প্রণোদনা টাকাটি যেত, কিন্তু এখন আমরা ডিজিটাইজ হয়েছে, ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, স্মার্ট বাংলাদেশের দিকে আমরা ভিশন সেট করেছি। এখন কিন্তু প্রতিটি মার কাছে সরাসরি টেলিটকের সিমের মাধ্যমে শিওর ক্যাশ একটা সিস্টেম আছে, তার মাধ্যমে তার কাছে যায়, মাঝখানে কোনো ইন্টারমিডিয়ারিজ নাই, 1 পয়সাও এখানে পেলফেরেজ হওয়ার কোনো সুযোগ থাকে না। তো এই যে তৃণমূলে পৌঁছে যাওয়া, মানুষের কাছে সরাসরি সরকারের পৌঁছে যাওয়া, অন্তর্ভুক্তিমূলক যে প্রচেষ্টা, এবং এই বিষয়গুলি সরকার যে কাজগুলি করছে সেগুলো একেবারে তৃণমূলের কাছে, তথ্যগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদের অধিকার, তাদের ন্যায্য যে দাবি সেগুলো যেন তারা বোঝেন, জানেন, কারণ সরকার সেগুলো নিশ্চিত করছেন এবং যাদের জন্য করছেন তাদের এটা জানতে হবে। মাঝখানে কিছু মানুষ যদি বাধা তৈরি করেন, সেখানে ইনফরমেশন কমিশন উইল স্টেপ ইন, এবং সেটা কখন করবেন, যখন সেই নলেজটা থাকবে। কাজে আমি মনে করি যে তথ্য, সঠিক তথ্য, অনেক সময় এরকম হয়, আমি একটা আমার অভিজ্ঞতা শেয়ার করি, যেমন বয়স্ক ভাতা, এখন কিন্তু এই তথ্য আবার সবাই জেনে গেছে, বয়স্করা, যে এটা আছে, খুবই ভালো এটা। আবার এর মধ্যে আবার কিছু ভুল ভ্রান্তিও আছে, যেমন পূর্ণাঙ্গ তথ্য থাকে না, আমার কাছে আসে, আমি তো বাবা বয়স্ক ভাতা পাই, আমাকে তো দেয় না। আচ্ছা, তারপরে খোঁজ খবর নিয়ে আপনার তো এনআইডি থাকতে হবে, আছে কিনা, কারো কারো এনআইডি আছে, কারো নাই, যার আছে তারপর দেখা গেল বয়স্ক ভাতা পাওয়ার জন্য যে বয়সটা হতে হবে তার চেয়ে 1 বছর কম আছে, তখন ওনাকে বোঝাতে হয় যে আপনার কিন্তু এখনো বয়সটা হয়নি, হলে আপনি তারপর থেকে পাবেন। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এনআইডি নাই, তার যেটা থাকতে হবে, তারপর আমাদের লোকজনকে দিয়ে তাকে এনআইডি অ্যাপ্লাই করে সেটা ইস্যু করিয়ে তারপর আমরা অ্যাপ্লাই করে বয়স্ক ভাতার ব্যবস্থা করি। তো এটা যে থাকতে হবে এই সম্বন্ধে নলেজটা নাই। কাজে পূর্ণাঙ্গ নলেজটা যদি থাকে প্রত্যেকটি মানুষের, তখন কিন্তু সে অনেক এমপাওয়ার্ড হবে। এই জায়গাতে আমাদের মনে হয় জনপ্রতিনিধিদেরও কাজ করার সুযোগ আছে। জনপ্রতিনিধিদেরকে বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিদেরকে নিয়ে ইনফরমেশন কমিশন আমি জানি ইতিমধ্যে কাজ করছে, এটার ব্যাপ্তি আমরা আরও বাড়াতে পারি। বাংলাদেশ বেতার, আমি আমার নিজের মন্ত্রণালয়ের কথা একটু বলি, তার 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন ভাষায় গান প্রচার করে এবং বিভিন্ন প্রোগ্রাম করে। আমি বলেছি এটা আরও বাড়াতে, কারণ মানে এই যে ডাইভার্সিটি যতটুকুই আছে, এটা কিন্তু আমাদের একটা খুব ইতিবাচক একটা দিক, মানে এটাকে আমরা আরও সেলিব্রেট করতে চাই, এটাকে আমরা আরও সামনে এগিয়ে নিতে চাই। এবং আপনারা জানেন যে এখন প্রাইমারি স্কুলের বিভিন্ন বই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন ভাষায় প্রকাশ করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনা আছে এখানে। আমি একটা জিনিস মনে করি, তথ্য অধিকার হচ্ছে মানবাধিকার, ইটস হিউম্যান রাইটস, এটা ইনহেরেন্ট রাইট, এটা নিয়ে সবাই জন্মায়, কিন্তু এটা নিশ্চয়তা হয়তো সকল সমাজে পাওয়া যায় না, কিন্তু এই সমাজে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে এটা আমরা নিশ্চিত করতে চাই, বিকজ এই সমাজ যত ট্রান্সপারেন্ট হবে, অ্যাকাউন্টেবল হবে, আমরা তত এগিয়ে যাবো, অ্যান্ড উই হ্যাভ নাথিং টু লুজ, উই উইল অনলি গেইন। এটা আমরা ফার্মলি বিশ্বাস করি, জেনুইনলি ধারণ করি, যে কারণে এই আইনটি করা হয়েছে এবং আমরা প্রতিনিয়ত এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা দরকার এইখানে। আমরা এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া স্মার্ট সোসাইটি ইজ ইম্পসিবল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ ইম্পসিবল। প্রতিবেশ মাথায় রেখে সকল মানুষকে অন্তর্ভুক্তিমূলকভাবে চিন্তা করে একসাথে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু জেনুইন সেন্সে একটা টেকসই উন্নয়ন এবং একটা স্মার্ট সমাজ তৈরি হবে, যেটা কিন্তু মুক্তিযুদ্ধের স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন, যেটাকে আমরা ধারণ করি। কিন্তু সমস্যা হয়ে যায় যে এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে আপনার মাঝে মধ্যে আমরা বাধার সম্মুখীন হই। এই যে জেনুইনলি যেখানে হিউম্যান রাইট স্ট্যাবলিশ করতে হবে, রাইট টু ইনফরমেশন স্ট্যাবলিশ করতে হবে, ডেমোক্রেটিক রাইট স্ট্যাবলিশ করতে হবে, গভর্নেন্স স্ট্যাবলিশ করতে হবে, আমরা প্রতিনিয়ত নিরন্তর এই লড়াইয়ের মধ্যে আছি, চেষ্টা করে যাচ্ছি। আমরা 100% করে ফেলেছি, এটা কোনো বোকাও বিশ্বাস করবে না, বলবেও না। আমাদের অনেক দূর এগুতে হবে, কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা যদি 20 বছর আগের বাংলাদেশ দেখি, প্রতিটি ক্ষেত্রে আমাদের অনেক অগ্রগতি হয়েছে। আমরা যদি বাংলাদেশের মতন সোশিও ইকোনমিক রিয়ালিটির আরও 10টা দেশ দেখি, বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে আছে।
কিন্তু আমরা যদি এমন কোনো দেশের সাথে কম্পেয়ার করতে যাই যাদের ইতিহাস হচ্ছে 250 বছরের, 300 বছরের, এবং অতদিন ধরে তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করেছে, ইনস্টিটিউশনগুলোকে বিল্ড করেছে, তাহলে তো আমরা উইল বি ল্যাগিং বিহাইন্ড। তখন যদি আমাকে এসে বলা হয় যে তোমার তো এই মানবাধিকারে ঘাটতি আছে, তোমার এখানে ঘাটতি আছে, ওখানে আছে, এখন আমার সমস্যাটা আমি বিশ্বাস করি আমি সবচেয়ে বেশি বুঝি। আমার দেশের মাটি থেকে নিঃসৃত যে চিন্তা, সেইখান থেকে এদেশ স্বাধীন হয়েছে, সেখান থেকে এদেশ এগিয়ে যাবে। এদেশে একটা শক্ত নেতৃত্ব দরকার, যেটা আছে বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে। কিন্তু তার এগুলো নিয়ে আমরা যখন এগিয়ে যেতে থাকি, আমরা বাংলাদেশকে যখন গ্লোবাল স্টেজে আমাদের স্ট্যাটাসটা বদলানোর চেষ্টা করছি, 15 বছর আগেও এদেশে অনেক কিছু ছিল না, কিন্তু আজকে অনেক কিছু এদেশে আছে। তখন কি দাঁড়ায়, এক ধরনের আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র আমরা লক্ষ্য করি। এ প্রসঙ্গে একটা জিনিস আমি একটু স্পষ্টভাবে বলতে চাই, আমাদের গণমাধ্যমের বন্ধুরা আছেন, সেটি হলো খুবই নিকট অতীতে আমি দেখলাম যে DW একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে। অদ্ভুতভাবে অবাক হলাম, শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে এসেছে, একটা দেশে সিভিল ওয়ার হয়েছে, তাও কতদিন আগে, তার সাথে কম্পেয়ার করে ট্যাগ করে যে কাজটি করেছে, আমি এটাকে ক্রিটিসাইজ করব না। হিউম্যান রাইটস নিয়ে যে কোনো সংস্থার কমিটমেন্টকে আমি অ্যাপ্রিসিয়েট করি। শুধু আমি আহ্বান জানাবো যে তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে, সেটা প্রমাণ তারা দেখ। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ, এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুফ করুক, এবং একই সাথে তাদের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটাও তারা প্রুফ করুক। আমি এই আহ্বানটা জানাতে চাই। আর যদি সেটা করতে না পারে, তাহলে এই ডকুমেন্টারিটা একটা মোটিভেটেড ডকুমেন্টারি হয়েছে, একটা সিন্ডিকেট বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র অংশ হিসেবে করেছে, যারা বাংলাদেশের রিয়েল সেন্সে আমাদের মার্জিনালাইজ মানুষের জীবনের সমস্যা এবং তাদের উন্নয়ন নিয়ে কথা বলে না, বাংলাদেশকে মানুষ পৃথিবীর সামনে খাটো করে দেখানোর যে অপচেষ্টা করে, তার অংশ হিসেবে এটি হয়েছে, সেটি আমরা ধরে নিব। তো আমার এই আহ্বান থাকবে DWর প্রতি, যে আজকের বাস্তবতায় সবচেয়ে নেক্কারজনক ঘটনা যেখানে ঘটছে, সেই বিষয়ে আপনারা, যদি আপনাদের সেই গণমাধ্যমের স্বাধীনতা থেকে থাকে যেটা আপনারা দাবি করেন, তাহলে আপনারা একটু সেই ডকুমেন্টারিটা বানিয়ে একটু দেখান। আর যদি আপনাদের সেই কমিটমেন্ট থেকে থাকে হিউম্যান রাইটসের প্রতি, এটা আপনারা করে দেখান। যাই হোক, এটা প্রাসঙ্গিকভাবে আমি বললাম। আজকে আর বেশি কথা না বলি, ধন্যবাদ আবার আমাকে আজকে দাওয়াত দেওয়ার জন্য। উদ্বোধন কোনটা? এই ওয়ার্কশপ। আচ্ছা, ওয়ার্কশপ উদ্বোধন ঘোষণা করছি, এটা চলতে থাকুক, আরও হোক, আপনারা সবাই পার্টিসিপেট করেন, এবং আমরা আরও নিবিড়ভাবে এই কাজগুলি করে যাবো ইনশাআল্লাহ।